আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ হিসাব বিজ্ঞানের 10 অধ্যায়ের নিয়মাবলী শিখব। হিসাব বিজ্ঞানের 10 অধ্যায়ের যে আর্থিক অবস্থা বিবরণী আছে, এটিকে আমরা আর্থিক অবস্থা বিবরণীর অঙ্কগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি, যেমন মোট মুনাফা, নিট মুনাফা, আর্থিক অবস্থা। তারই একটাই অংশ আজকে আমি তার নিয়মাবলী দেখাবো। শুরুতে যে নিয়মাবলীগুলো প্রয়োজন, ঠিক সেই নিয়মাবলী যেগুলো না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তো আজ দেখি সেই নিয়মাবলীগুলো কি কি। হিসাব বিজ্ঞান 10 অধ্যায় মোট মুনাফা নির্ণয়ের নিয়মাবলী। আজ আমি তোমাদের মোট মুনাফা নির্ণয়ের নিয়মাবলী দেখাবো। দেখো, নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ, এগুলো আমাদের অঙ্কের একটা টপিকস, অর্থাৎ এবং ক নম্বরেও থাকে নিট ক্রয় এবং নিট বিক্রয়ের পরিমাণ। আমি একই সাথে দেখাচ্ছি নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ। তো আমাদের রেওয়া মিলে থাকবে, যদি আমাদের ক নম্বরে থাকে নিট ক্রয় তাহলে ক্রয়টুকু দেখাবো, যদি নিট বিক্রয়ের পরিমাণ থাকে তাহলে নিট বিক্রয়ের পরিমাণ দেখাবো। তো এখানে আছে দেখো ক্রয়। সাপোজ আমাদের রেওয়া মিল থেকে ক্রয় বের করতে হবে, কারণ রেওয়া মিল থেকেই আর্থিক অবস্থা করতে হয়। তার থেকে ফেরত কারবারি বাট্টা অথবা ক্রয় বাট্টা অথবা ব্যবসায়ী বাট্টা থাকবে, মাইনাস করতে হবে। পণ্য উত্তোলন আমাদের সমন্বয়ে থাকবে, মাইনাস করতে হবে। পণ্য বিতরণ সমন্বয়ে থাকবে, অলিখিত ক্রয় সমন্বয়ে থাকবে। তো এগুলা প্লাস মাইনাস করার পর আমাদের নিট ক্রয় হবে, এটা আমাদের জানতে হবে। এর বাহিরে ক্রয় থেকে আর কোনো কিছু অন্তত প্লাস মাইনাস হয় না। তারপরে দেখো বিক্রয়, কারণ এসএসসি পর্যন্ত এতটুকুই যথেষ্ট। আর আবার যদি নিট বিক্রয়ের পরিমাণ বলা হয়, তখন আমাদের বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা অথবা কারবারি বাট্টা অথবা ব্যবসায়ী বাট্টা থাকতে পারে। অলিখিত বিক্রয় সমন্বয় যদি থাকে, এই প্লাস মাইনাস করার পর আমাদের নিট বিক্রয় পেয়ে থাকি। অর্থাৎ এই যে আমি নিয়মাবলী দেখলাম, ক্রয় থেকে প্লাস মাইনাস, এর বাহিরে অন্য কোনো আইটেম আর থাকে না। যদি আমরা এই ধারাবাহিকতা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে হয়তো অঙ্কে একটা, দুইটা বা তিনটা থাকতে পারে। সাপোজ সবগুলো থাকে না, সবগুলো মনে রাখতে হবে যে এখান থেকে এখানে ছাড়াই, এই টপিকস এখানে ছাড়া অন্য কোথাও আসবে না। আর বিক্রয়ের ক্ষেত্রে তাই, বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করতে হয়, বিক্রয় বাট্টা কারবারি বাট্টা মাইনাস করতে হয়। যদি পণ্য বিক্রি করি সেটা অলিখিত বলা হয়, সেখানে আমরা লিখব অলিখিত বিক্রয়। তাহলে আমরা শিখলাম নিট ক্রয় এবং নিট বিক্রয়ের নিয়মাবলী। এখন শিখব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কিভাবে করব। তো দেখো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে অবশ্যই 3টা ছক কাটতে হবে আমাদের। কেন? কারণ প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের দ্বিতীয় ঘরে লিখতে হবে, আর এই যে ক্রয়ের কাজ দেখালাম, এই ক্রয়ের কাজটা আমাদের প্রথম ঘরে দেখাতে হবে। যদিও বিগতে করা থাকে আমরা নিট ক্রয় লিখতে পারবো, যদি না থাকে তাহলে আমাদের ক্রয়ের কাজ সবসময় প্রথম ঘরে করতে হবে। তাহলে আমাদের হয়েছে যেটা, এটা নিট ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়ের কাজ শেষ করার পর আমরা প্রত্যক্ষ যে খরচগুলো থাকবে, এই খরচগুলো প্লাস করব। লাস্ট আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। তাহলে জানলাম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে অবশ্যই প্রারম্ভিক মজুদ পণ্য দ্বিতীয় ঘরে দিতে হবে, ক্রয়ের কাজ প্রথম ঘরে, এবং প্রত্যক্ষ খরচগুলো যোগ করে সমাপনী মজুদ পণ্য মাইনাস করলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো প্রত্যক্ষ খরচগুলো কি কি, এইগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলে থাকি। ক্রয় সহই প্রত্যক্ষ খরচ, তবে এইগুলো মজুরি, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, তারপর তোমার জাহাজ ভাড়া, জ্বালানি, আমদানি শুল্ক, ডক চার্জ, সাধারণত এইগুলোকে আমাদের প্রত্যক্ষ খরচ বলা হয়।
এই প্রত্যক্ষ খরচ এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ছাড়া আর কোথাও আসবে না। তাহলে যদি আমাদের এই প্রত্যক্ষ খরচগুলো জানা থাকে তাহলে আমরা শুধু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এই প্রত্যক্ষ খরচগুলা দেখাবো। তাহলে দেখো আমরা বলেছি মোট মুনাফা নির্ণয়ের নিয়মাবলী, কিন্তু মোট মুনাফা নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের নিট বিক্রয়ের কাজ জানতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের কাজগুলো দেখলাম। এখন আমরা দেখব যে মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে। তারও একটা নিয়ম আছে, এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট মুনাফা পাবো। আবার বলি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে মোট মুনাফা পাবো। তাহলে আমরা দেখি যে মোট মুনাফা নির্ণয়ের নিয়মাবলী এবং ছকটা কেমন হয়ে থাকে। তাহলে দেখো মোট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব, ছকটা আমি ডিটেলস দেখাচ্ছি। প্রথমে যদি আমরা মোট মুনাফা নির্ণয় করি, সেখানে উপরে কিছু কথা অবশ্যই লিখতে হয়। সেখানে মনে করো এখানে আমাদের জনাব কেউ না কারোর নাম থাকবে, এখানে জনাব কারোর নাম ধরে নিলাম, জনাব কামালের বা কামালি লিখো। তারপরে লিখতে হবে বিশদ আয় বিবরণী। এখানে লিখতে হবে আংশিক। কেন লিখতে হবে আংশিক? নিট মুনাফার একটা অর্ধেক অংশ, তার জন্য বলতে হবে এটা আংশিক। কিন্তু নিট মুনাফা বললেও আমাদের লিখতে হবে বিশদ আয় বিবরণী, মোট মুনাফা বললেও লিখতে হবে বিশদ আয় বিবরণী। তবে আংশিকটা হচ্ছে, আংশিক থাকলে আমরা বুঝবো এটাকে মোট মুনাফা বলা হচ্ছে। তারপরে লিখবো 31শে ডিসেম্বর ধরে নিলাম 2020 সালের সমাপ্ত বছরের জন্য। এই কথাটুকু লিখেই আমরা ছক কাটবো। আমাদের 3টা টাকার ঘর হবে। লিখব বিবরণ টাকা, এইখানেও লিখবো টাকা, এইখানেও লিখবো টাকা। কেন 3টা টাকার ঘর? কারণ যদি প্লাস মাইনাস বা বকেয়া বলতে কিছু থাকে তাহলে প্রথম ঘরে কাজ করতে হয়। কোন ঘরে? প্রথম ঘরে। দেখো যদি বকেয়া মানে প্লাস করব, আর যদি কোনো খরচ অগ্রিম দেওয়া থাকে তাহলে মাইনাস করতে হবে। বকেয়া মানে যোগ, অগ্রিম অর্থ হলো বিয়োগ। তাহলে আমরা এখানে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বিশদ আয় বিবরণী বলেছি, মানে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাওয়া যায়। এখন ক এবং খতে যদি দেওয়া থাকে তাহলে বলা যায় যে খ থেকে প্রাপ্ত, কিন্তু আমরা শিখার উদ্দেশ্যে যদি শিখি তাহলে অবশ্যই ডিটেলস শিখার দরকার। তাহলে আমরা প্রথমে লিখব বিক্রয়ের কাজটা আমরা দ্বিতীয় ঘরে করব। বিক্রয়ের কাজটা আমরা দ্বিতীয় ঘরে করব। তখন আমরা এখানে লিখব বিক্রয় ফেরত। সাপোজ এখানে লিখলাম, তারপরে তোমার একই কাজ বিক্রয় বার্তা, আগে পূর্বে দেখানো হয়েছে ওগুলাই, অথবা
কারবারি বাট্টা। কারবারি বাট্টা যদি বলি তখনও কিন্তু এটা আমরা মাইনাস করব, তখন মাইনাস আমরা ব্র্যাকেট দ্বারা করব, বারবার আমরা যোগ করতে পারি এবং একবারেও করতে পারি। তাহলে লিখব যোগ অলিখিত বিক্রয়। যদি বাকিতে বিক্রয় থেকে এখনও হিসাবভুক্ত করিনি সেগুলোকে অলিখিত বলা হয়, সেটা এখানে আমরা প্লাস করব। তাহলে প্লাস মাইনাস করার পর আমাদের যে অংশটা হবে এটার নাম হলো আমাদের নিট বিক্রয়। সেখানে আমরা এই মাঝামাঝি বরাবর লিখব নিট বিক্রয়, অর্থাৎ এই অংশটার নাম আমাদের নিট বিক্রয় আমি দেখিয়ে দিলাম। এখন এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাওয়া যায়। যদি আমরা পূর্বের ক খতে করে থাকি তাহলে ক থেকে প্রাপ্ত লিখব, যদি না বলা থাকে অবশ্যই তোমাকে ডিটেলস করতে হবে। সেখানে আমরা এখানে লিখব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। দেওয়ার পর তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। এখন আমরা পূর্বে যদি করে থাকি তাহলে লিখব ক থেকে প্রাপ্ত। আমরা এখানে লিখতে চাই না কারণ ডিটেলস লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখব আগে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আগে সব সময় প্রারম্ভিক মজুদ পণ্য লিখতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য অবশ্যই দ্বিতীয় ঘরে টাকা হবে, প্রারম্ভিক মজুদ পণ্যের টাকা অবশ্যই দ্বিতীয় ঘরে। তারপর প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়ার পর আমরা ক্রয়ের কাজ করব প্রথম ঘরে। ডিটেলস যে কাজটা শিখেছিলাম আমরা পূর্বে কতে বা আমরা নিট ক্রয় নিট বিক্রয় দেখেছি, সেখানে আমরা এখানে লিখে দিতে পারি নিট ক্রয়, কিংবা এখানে ডিটেলস লিখতে পারি। এখানে পূর্বের থেকে যদি পেয়ে থাকি তাহলে এভাবে দিব, আর যদি না দেওয়া থাকে তাহলে ক্রয়ের কাজ সবসময়ের জন্য প্রথম ঘরে করতে হয়। তারপরে দেখো প্রত্যক্ষ খরচগুলো আমরা দিব। যদি মনে করো মজুরি থাকে, মজুরি যদি বকেয়া থাকে তাহলে আমরা এই ঘরে কাজ করব, আর যেমন আমরা প্লাস করব প্লাস বকেয়া। যদি বাকি থাকে তাহলে প্লাস করতে হয়, প্লাস করে এই ঘরে টাকা দিতে হয়। এখন এই ধরনের আমাদের আরও যে প্রত্যক্ষ খরচগুলো আছে সব খরচ দেওয়ার পর আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। তা যেরকম এরকম বকেয়া থাকলে আমরা প্লাস করব, অগ্রিম থাকলে মাইনাস করব। যেমন আন্তঃপরিবহন অবলিক ক্রয় পরিবহন, যত পরিবহন আছে সবগুলো আমাদের একটা প্রত্যক্ষ খরচ। তারপর আছে জ্বালানি খরচ আমাদের যদি থাকে ডাইরেক্ট দিবে। তারপরে আছে ডক চার্জ থাকলেও আমরা দ্বিতীয় ঘরে টাকা দিব। তাহলে এইভাবে দেওয়ার পর আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করব, সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। যেমন সেক্ষেত্রে আমরা বিক্রিত পণ্যের ব্যয় ডিটেলস যদি লেখা হয়ে যায় তাহলে আমরা ডিটেলস না লিখেও আমরা খ থেকে প্রাপ্ত পুরোটা লিখে দিতে পারি, যেহেতু আগেও করেছি ওইভাবেই করিয়ে দেখাবো। আমি জাস্ট দেখালাম যে আমাদের এই ঘরে লিখতে হয়। যদি ক এবং খতে লেখা থাকে তাহলে আমরা লিখব বিক্রিত পণ্যের ব্যয়, মনে করো খ থেকে প্রাপ্ত। আর যদি না থাকে আমরা যে একটা বক্স তৈরি করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয়, সেটা আমাদের ডিটেলস এই ঘরেই করতে হবে। তাহলে খ থেকে প্রাপ্ত লিখে কিন্তু আমরা এখানে টাকা দিতে পারি। এটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা মাইনাস করব। মাইনাস করলে যেটা পাবো এটার নাম হলো আমাদের মোট মুনাফা। এটাই হলো আমাদের মোট মুনাফা। আবার এখানে যদি এটা মাইনাসের সংখ্যা বেশি থাকে, এখানে উত্তরে যদি মাইনাস আসে তাহলে আমরা এখানে লিখব মোট ক্ষতি। ঠিক আছে, তাহলে মোট মুনাফার অংশটা আমরা এখানে লিখে দিব মোট মুনাফা। তাহলে আমরা
বিশদ আয় বিবরণী আংশিক যদি বলা থাকে অবশ্যই মোট মুনাফা নির্ণয় করব। আবারও বলি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা নির্ণয় করতে হলে অবশ্যই আংশিক লিখতে হবে, সাল লিখতে হবে, 3টা টাকার ঘর হবে। এই আইটেমগুলোর বাইরে কোনো আইটেম থাকে না। আমি তোমাদের আজ যে নিয়মাবলী দেখিয়েছি মোট মুনাফার নিয়মাবলী, এই মোট মুনাফার নিয়মাবলী থেকেই আমি একটা সৃজনশীল নিজের থেকে তৈরি করে দিব, নিজ থেকে তৈরি করে দিব সমন্বয় দিয়ে। ওই একটা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে বইয়ের আমি 3টে সৃজনশীল তৈরি করব, 3টে থেকে 4টা, 3টে থেকে 4টা অল বইয়ের সমন্বয় বলো, সমস্ত টপিকসে 3টা সৃজনশীল করা হচ্ছে। ওইটা যদি আমরা 3টা সৃজনশীল করতে পারি তাহলে মেন বইয়ের আমরা সব অঙ্কই নিজের থেকে করতে পারবো, সমস্ত নিয়ম এবং সৃজনশীল আকারে করতে পারবো। কারণ যে অঙ্কে যে আইটেমগুলো আসে তার বাইরে আর কোথাও আসে না। সেভাবে আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়। পোড়া রেয়ামিল থেকে আমি একটা সৃজনশীল তৈরি করব, সেখান থেকে আমরা মোট মুনাফা নির্ণয় করতে পারবো। তার বাইরে ইনশাল্লাহ কখনোই থাকে না আশা করি। তাহলে তোমরা 10 অধ্যায় যারা শিখতে ইচ্ছুক এবং শিখবে, 10 অধ্যায় আমাদের ইন্টারে যখন পড়বে তখনও আমাদের বাধ্যতামূলক থাকে, সেখানেও জানার দরকার। তাহলে আমরা ভিডিওটা দেখব, জানবো এবং 10 অধ্যায় শিখব। দেখা হবে নেক্সট ক্লাসে মোট মুনাফার সৃজনশীল নিয়ে। খুদা হাফেজ।